দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। ভোটার তালিকায় অনাগরিকদের নাম, বাধ্যতামূলক ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচনী নিরাপত্তার নতুন শর্ত নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ওরেগনের সেক্রেটারি অব স্টেট টোবিয়াস রিডকে 7 পৃষ্ঠার একটি সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। অন্যদিকে উইসকনসিনের মিলওয়াকিতে সফরকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও জাতীয়ভাবে বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে ফেডারেল সরকার ও বিভিন্ন স্টেটের বিরোধ শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে ফেডারেল সরকার এবং বিভিন্ন স্টেটের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভোটার তালিকা, ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচনী নিরাপত্তা জোরদারে নতুন কয়েকটি উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ওরেগনে। সেখানকার সেক্রেটারি অব স্টেট টোবিয়াস রিডকে 7 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। এতে বলা হয়েছে, ভোটার তালিকায় অনাগরিকদের নাম জেনে শুনে বহাল রাখা বা তাদের ভোট দিতে সহায়তা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি তদন্তের মুখোমুখি হতে পারেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে 5 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে টোবিয়াস রিড ফেডারেল সরকারের এই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ওরেগনের নির্বাচন ব্যবস্থা নিরাপদ, নিরপেক্ষ ও স্বচ্ছ। রাজনৈতিক চাপ কিংবা হুমকিতে তিনি ভীত নন বলেও মন্তব্য করেন। এদিকে উইসকনসিনের মিলওয়াকিতে সফরকালে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নির্বাচনে জালিয়াতির অভিযোগ বিষয়ে মেয়রের পাঠানো একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটনে আলোচনায় বসতে তিনি প্রস্তুত ছিলেন। তবে সফরসূচির কারণে এবার সেই বৈঠক আর হয়নি। ভ্যান্স বলেন, তার মতে নির্বাচনী জালিয়াতির কোনো মাত্রাই গ্রহণযোগ্য নয়। তবে জাতীয় পর্যায়ে বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে তিনি আবারও জোর দেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে স্টেটগুলোর জন্য বরাদ্দকৃত এন্টি টেরোরিজম তহবিলের একটি অংশ স্থগিত রাখার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী স্টেটগুলোকে কাগজের ব্যালট ব্যবহার, ভোটারদের নাগরিকত্ব যাচাই, ফেডারেল সেভ ডেটাবেস ব্যবহার এবং ভোট শেষে গণনা করে অন্তত 5% ব্যালট নিরীক্ষার মতো শর্ত পূরণ করতে হতে পারে। এসব শর্ত মানা না হলে এন্টি টেরোরিজম তহবিলের 20% পর্যন্ত আটকে রাখার প্রস্তাব রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফেডারেল সরকারের নতুন এসব শর্ত আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রপাবলিকা এবং টেক্সাস ট্রিবিউনের যৌথ প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গত 2 বছরের 6টি নির্বাচনে তিনি এমন একটি ঠিকানা ব্যবহার করে ভোট দিয়েছেন যেখানে তিনি হয়তো আইনগতভাবে বসবাস করতেন না। তবে প্যাক্সটনের নির্বাচনী প্রচার দল এসব অভিযোগ অস্বীকার করেছে। সব মিলিয়ে ভোটার তালিকা, ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচন পরিচালনার নিয়ম নিয়ে ফেডারেল সরকার ও বিভিন্ন স্টেটের টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেও বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার পক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের বিরুদ্ধে সহজে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না। কারণ স্পেনের আন্তর্জাতিক বাণিজ্য ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ নীতিমালার আওতায় পরিচালিত হয়। বুধবার তুর্কির আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে এই বিষয়টি আলোচনায় উঠে আসে। এদিকে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বলেছেন, সম্মেলনে মত পার্থক্য থাকলেও ওয়াশিংটন এই সামরিক জোটের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তুর্কির রাজধানী আঙ্কারায় শেষ হয়েছে নেটো শীর্ষ সম্মেলন। স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ট্রাম্পের হুমকি, গ্রিনল্যান্ড নিয়ে নতুন দাবি এবং ইউরোপ থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের ইঙ্গিতকে কেন্দ্র করে জোটে সাময়িক অস্বস্তি তৈরি হয়। তবে সম্মেলনের শেষ দিকে ট্রাম্প নিজেই 32 সদস্য দেশের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমর্থনের কথা তুলে ধরেন। সম্মেলন শেষে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বলেন, জোটের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সদস্য দেশগুলো সামরিক ব্যয় বাড়াচ্ছে। তার ভাষ্য অনুযায়ী ইউরোপিয়ান দেশগুলো ইতিমধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির প্রায় 4% উন্নীত করেছে। Get the Europeans to commit to spend the same as the US, but also to deliver on that commitment. Already 4% on a 10-year trajectory to reach the 5%. রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারে রুটা বলেন, নেটোর ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও ওয়াশিংটনের প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। What is happening today in the room was a total sense of unity.
Because sometimes people doubt whether the US is invested in NATO. They are. I mean, there's a complete commitment to NATO. তিনি আরও বলেন, ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হলেও দিন শেষে জোটের ঐতিহাসিক ঐক্যই সবচেয়ে বড় বার্তা হয়ে উঠেছে। That there is a unity in the room of 32 nations working together, forming the strongest defensive alliance in world history. ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় তার কোনো অনুতাপ নেই। পশ্চিমা বিশ্বের ঐক্য বজায় রাখার স্বার্থে তিনি সেই উদ্যোগ নিয়েছিলেন। Gli interlocutori che ho trovato di fronte, chiaramente con Donald Trump c'erano delle affinità. মেলোনি জানান, সম্মেলনে গঠনমূলক আলোচনা hয়েছে। ইউরোপ থেকে আমেরিকান সেনা প্রত্যাহার কিংবা গ্রিনল্যান্ড নিয়ে রোমকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। Che devo dire è stato un confronto molto positivo. জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ বলেন, ট্রাম্পের সমাপনী বক্তব্য তাকে বিস্মিত করেছে। তবে তার মতে, ট্রাম্পের চাপের কারণেই ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়াতে আরও সক্রিয় হয়েছে। Wenn Sie alleine mal die Zahlen sehen, die Amerikaner für die NATO. অন্যদিকে ট্রাম্পের সমালোচনার মুখে থাকা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। Sí he tenido ocasión de poder intercambiar una charla informal con. বাণিজ্য বিরোধ প্রসঙ্গে সানচেজ বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্যে স্পেন লাভবান নয়, বরং দেশটি বাণিজ্য ঘাটতির মধ্যেই রয়েছে। España sufre un déficit comercial con Estados Unidos. তিনি আরও বলেন, ইউরোপে আমেরিকান সেনা মোতায়েনের বিষয়টি সম্পূর্ণ ওয়াশিংটনের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। Respecto a lo que haga Estados Unidos con sus tropas desplegadas en. এদিকে এলকানো রয়্যাল ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মিগুয়েল ওতেরো মনে করেন, ট্রাম্পের বাণিজ্যিক হুমকি বাস্তবসম্মত নয়, বরং এটি রাজনৈতিক অবস্থান প্রদর্শনের অংশ। তার মতে, স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ বাণিজ্য কাঠামোর সদস্য হওয়ায় কোনো একক দেশের বিরুদ্ধে আমেরিকা সহজে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে না। One is that Spain is part of a trade union of the European Union, so we'd have to put tariffs on the European Union as a whole. ওতরো বলেন, বর্তমান বৈশ্বিক মুক্তবাজার ব্যবস্থায় কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে একতরফাভাবে বাণিজ্য বন্ধ করে দেয়া কার্যত নজিরবিহীন এবং এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী। If he does it, it would be very authoritarian, right? I mean, he would intervene in the workings of the economy and I mean, you cannot stop. তার মতে, এই বিরোধের মূল কারণ অর্থনীতি নয়, বরং ডানপন্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বামঘেঁষা নেতা পেদ্রো সানচেজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের সংঘাত। Trump is the leader in many ways of the far right, of the nationalist right, and Sanchez is the leader of the, of the left, of the global left, etc. নিউ ইয়র্কের ম্যানহাটনে নির্মাণাধীন ৩৭ তলা ভবনটি এখন স্থিতিশীল রয়েছে এবং সেটি ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিটির মেয়র জোরান মামদানি। বুধবার তিনি বলেন, ভবনটির কাঠামোয় নতুন করে কোনো নড়াচড়ার লক্ষণ পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে অস্থায়ী স্টিলের সাপোর্ট ও সহায়ক কাঠামো বসানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে পুনরায় নির্মাণ কাজ শুরু করার আগে পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা ও সব ধরনের নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা মিডটাউন ম্যানহাটনে ধসের ঝুঁকিতে থাকা নির্মাণাধীন বহুতল ভবনটি আপাতত স্থিতিশীল রয়েছে। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র জোরান মামদানি। One of the questions that we were asked yesterday was about the question of the movement of the structure. I want to confirm for all New Yorkers that there has been no additional movement of the structure since. মামদানি বলেন, মঙ্গলবার সকাল থেকে ভবনটির কাঠামোয় নতুন করে আর কোনো নড়াচড়ার লক্ষণ দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবনের 18 থেকে 23 তলা পর্যন্ত অস্থায়ী স্টিলের সাপোর্ট ও বিম বসানো হয়েছে। পাশাপাশি অন্যান্য তলাতেও অতিরিক্ত সহায়ক কাঠামো স্থাপনের কাজ চলছে। As of 8:30 a.m. this morning, temporary shoring and beams have been completely installed on floors 18 through 23, and additional ensuring beams will be added throughout the day. ইস্ট 42nd স্ট্রিটে অবস্থিত 37 তলা ভবনটি জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র 1 ব্লক এবং গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে 3 ব্লক দূরে। একসময় এটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কর্পোরেট সদর দপ্তর ছিল। বর্তমানে ভবনটি সংস্কার করে প্রায় 1600টি আবাসিক অ্যাপার্টমেন্টে রূপান্তরের কাজ চলছে। প্রকল্পটি 2027 সালে শেষ হওয়ার কথা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। ভবন থেকে ইট খসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা দেখতে পান 21 ও 22 তলায় দুটি প্রধান সাপোর্ট কলাম বেঁকে গেছে। এর ফলে কয়েকটি তলার মেঝে দেবে যেতে শুরু করে এবং পুরো ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়।
ঝুঁকি এড়াতে আশেপাশের অন্তত 6টি ভবন, একটি স্কুল ও শতাধিক মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ব্যস্ত ইস্ট 42nd স্ট্রিট। পরে কয়েকটি ভবন খুলে দেওয়া হলেও এখনও 4টি ভবন পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া একটি ভবনের নিচতলার রেস্টুরেন্টও এখনও চালু করা হয়নি। We have also reduced the number of evacuated buildings. That number is now 4 under a full vacate and 1 under a partial vacate of the ground floor. মেয়র জানান, ভবনটিতে নতুন করে কোনো নির্মাণ কাজ শুরুর আগে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা চালাবে। তবে সব ধরনের নিরাপত্তা বিধি নিশ্চিত হওয়ার পরই পরবর্তীতে নির্মাণ কাজের অনুমোদন দেওয়া হবে। To restate one more time, as soon as this emergency work is concluded, DOB is going to be conducting a rigorous assessment and ensuring that the plans and the site are fully compliant with all codes before any non-emergency work moves forward. এদিকে ঘটনাস্থলে জড়ো হন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই ছিল সেইমন ম্যাক্রো লফট লেখা প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট কাউন্সিল অব কার্পেন্টার্সের প্রতিনিধি মাইকেল পিচিরিল্লো বলেন, কাঠামোগত এই ব্যর্থতার পেছনে বড় ধরনের নির্মাণগত ত্রুটি থাকার আশঙ্কা রয়েছে। তবে সময় মতো জরুরি ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। Obviously something went wrong here, which caused the floors to collapse, and thank God it wasn't as bad as it could have been. অন্যদিকে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইনের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জেমস লাফেব বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত ভার বহনকারী কাঠামোগত অংশে পরিবর্তনের কারণেই এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। তার মতে, ক্ষতিগ্রস্ত কলামগুলোর উপর অতিরিক্ত কাঠামোগত চাপ সৃষ্টি হওয়াও একটি সম্ভাব্য কারণ। যদিও ভবনটি আপাতত স্থিতিশীল করা হয়েছে, তবুও প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের ঝুঁকি মূল্যায়নে পূর্ণাঙ্গ ফরেনসিক প্রকৌশল তদন্ত অত্যন্ত জরুরি। I think that the what's next is a broader forensic investigation needs to be conducted of the building starting from where the problem occurred. ঘটনার সময় এলাকায় অবস্থান করা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশ ও ফায়ার ফাইটারদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্তৃপক্ষ এখন নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘাঁটিতে নতুন করে ইরানের হামলার পর তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশের নেতৃত্বের সাথে কোনো আলোচনায় যেতে চান না তিনি। তবে ইরানের সাথে আবারও পূর্ণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলে মনে করেন না প্রেসিডেন্ট। বুধবার তুর্কির আঙ্কারায় নেটোর শীর্ষ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলার জেরে ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। বুধবার তুর্কির আঙ্কারায় নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার মতে ইরানের সাথে যুদ্ধ অবসানের অন্তর্বর্তীকালীন চুক্তিটি বাতিল হয়ে গেছে। ইরানের নেতৃত্বকে জঘন্য বলে অভিহিত করেন তিনি। To me, I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people, and they're vicious, violent people. পরে নেটোর শীর্ষ সম্মেলন শেষে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতৃত্বকে তিনি চিনেছেন, তাদের সঙ্গে চূড়ান্ত চুক্তির ব্যাপারে নিশ্চিত নন তিনি। And I think more than anything else is I got to know him. And I'm not sure I want to make a deal with him. We can play games, but I'm not sure I want to make a deal. Let's just finish the job. তেহরানের হিট লিস্টে নিজের নাম শীর্ষ অবস্থানে থাকার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, তিনি এতে পরোয়া করেন না। No, I'm number one on the kill list for Iran. They're lovely people. I'm number one. So I don't know. I can't tell you that, but I don't really care because I'm doing my job and I'm doing it, I hope, better than anybody's ever done it. তবে ইরানের সাথে আবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলে মনে করেন না তিনি। I don't think it's going to start again. I think it's going to go very quickly. They hit a couple of ships, and so we hit them much harder. When they hit, we hit 10 times harder. You know, we hit much harder than they do. ইরান ছাড়া নেটো সম্মেলনের অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট। জোটের মধ্যে একতার কথা তুলে ধরে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতির প্রশংসা করেন তিনি এবং আমেরিকার প্রতিরক্ষা কারখানায় সামরিক উৎপাদন দ্রুত বাড়ানোর প্রতিশ্রুতি দেন। We discussed the progress other members are making toward the 5% target, and they're making great progress. Many of these countries are very rich, by the way. We don't have to feel sorry for them. এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে ইসরায়েল ও লেবাননের দ্বিপাক্ষিক চুক্তি প্রসঙ্গে ট্রাম্প জানান, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করে নেবে বলে বিশ্বাস করেন তিনি। Well, I talked to Bibi about that. Yeah, I think they're going to. I think they want to. I don't think it's a question of me. I think it's a question they want to.
and they're getting along with Lebanon. They're signing deals with Lebanon. একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠককালেও উঠে আসে ইরান প্রসঙ্গ। এ সময় ইরানে আরো কঠোর হামলার বিষয়ে সতর্ক বার্তা দেন তিনি। And so we hit him very hard last night. Very, very hard. Probably hit him hard again tonight. I'll give him a little warning. We're going to hit him hard tonight. ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে ট্রাম্প জানান, প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই এই লক্ষ্য অর্জন করা হবে। His deal was a road to a nuclear weapon. They'll never build a nuclear weapon under our deal. But I don't know if we're going to have a deal. We may just do it without a deal. Because you know what? It's easier. ট্রাম্পের এই হুঁশিয়ারির পর এক বিবৃতিতে ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করতে ইরানের উপর আবারও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এবারের হামলায় ইরানের উপকূলীয় রাডার সাইট ও অ্যান্টিশিপ মিসাইল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় সেন্টকম। কাতারের উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান ব্যবহার না করে নেটো সম্মেলন শেষে আঙ্কারা থেকে পুরনো প্রেসিডেন্সিয়াল বিমানেই ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা ও জল্পনার জন্ম দেয়। ট্রাম্প দাবি করেন, নতুন বিমানটি আমেরিকান সেনা সদস্যদের প্রদর্শনের জন্য আগেই ব্রিটেনে পাঠানো হয়েছিল। তবে নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্টের নিরাপত্তা বিবেচনাই এই সিদ্ধান্তের অন্যতম কারণ হতে পারে। কয়েকদিন আগেই ধুমধাম করে কাতার থেকে উপহার পাওয়া একটি বিলাসবহুল বিমানকে এয়ারফোর্স ওয়ান হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেটি নিয়েই তিনি নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কির আঙ্কারায় যান। কিন্তু হঠাৎ করে ট্রাম্প সেই নতুন বিমানটি ছাড়াই তুর্কি ত্যাগ করার সিদ্ধান্ত নেন, যা বেশ আলোচনা ও জল্পনা কল্পনার জন্ম দেয়। নেটোর সম্মেলন শেষে আঙ্কারায় সংবাদ সম্মেলনে এই বিমান পরিবর্তনের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। ইরান থেকে আসা তার প্রাণনাশের হুমকি ও সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে কৌতুক ছলে বলেন, প্রেসিডেন্টের পদটি খুব ঝুঁকিপূর্ণ। তিনি তাতে পরোয়া করেন না উল্লেখ করে ট্রাম্প জানান, কাতার থেকে উপহার পাওয়া বিমানটি আগে ভাগেই ব্রিটেনের মিলডেন হলে রয়্যাল এয়ারফোর্স বেইজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত আমেরিকার সেনা সদস্যদের এই চমৎকার বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন। পরে নতুন বিমানটির বদলে ট্রাম্প তার পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে আঙ্কারা ত্যাগ করেন, যা তিনি কয়েক সপ্তাহ আগে ব্যবহার করতেন। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এই ব্যাখ্যাকে একেবারেই গ্রহণযোগ্য মনে করছেন না এবং এটিকে একটি সাজানো বাহানা হিসেবে আখ্যা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের চিফ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার বেকার বলেন, ইরানের খুব কাছাকাছি ভৌগোলিক অবস্থানে থেকে এবং ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে বড় কারণ। তিনি আরও জানান, বোয়িং কোম্পানির তৈরি সাধারণ এয়ারফোর্স ওয়ানের মতো কাতারের তৈরি বিমানে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার মতো আমেরিকার সামরিক সুরক্ষা ব্যবস্থা মানদণ্ড নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। ওবামা প্রশাসনের সাবেক সিআইএ ডিরেক্টর লিওন পেনেটাও এই উদ্বেগের সাথে একমত পোষণ করে বলেন, অন্য দেশের তৈরি বিমানে সবসময় গোপন তথ্য পাচারের একটি ঝুঁকি থাকে। তার মতে, ইরান ও আমেরিকার মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মুখে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট ইমেরিটাস রিচার্ড হাস মনে করেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হতে পারে, এটি উড়িয়ে দেওয়া যায় না। তবে শেষ পর্যন্ত আঙ্কারা ত্যাগ করার পর ব্রিটেন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই বহুল আলোচিত নতুন বিলাসবহুল বিমানে চড়েই দেশের উদ্দেশ্যে রওনা দেন। উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য বরাদ্দ H-1B ভিসা কর্মসূচিতে জালিয়াতি রোধে নতুন ফেডারেল তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার উইসকনসিনের মিলওয়াকিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ভিসা জালিয়াতির প্রধান শিকার হচ্ছেন আমেরিকান কর্মীরা। ভ্যান্স অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো এই ভিসার অপব্যবহার করে আমেরিকান কর্মীদের মজুরি কমিয়ে দিচ্ছে, যার শিকার হচ্ছেন স্থানীয় কর্মীরা। H-1B ভিসার মাধ্যমে স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রযুক্তি এবং শিক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোতে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগ করতে পারে দেশের প্রতিষ্ঠানগুলো। সরকারি তথ্য অনুযায়ী H-1B ভিসা আবেদনের প্রায় 70% আসে প্রযুক্তি খাত থেকে, যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ইলিনয়ের আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, এই ভিসাকে কেন্দ্র করে ব্যাপক জালিয়াতি চলছে।
H-1B ভিসায় জালিয়াতির বিরুদ্ধে এবার নতুন ফেডারেল তদন্তের ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জালিয়াতি ও অপব্যবহারের তদন্তে এরই মধ্যে লেবার ডিপার্টমেন্ট কয়েক ডজন তলব নোটিশ জারি করেছে। ভ্যান্স বলেন, দেশের চাকরি দেশের কর্মীদেরই পাওয়া উচিত, কোনো বিদেশি জালিয়াতি চক্রের নয়। ভ্যান্স অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো এই কর্মসূচিকে হাতিয়ার বানিয়ে দেশের শ্রমিকদের মজুরি কমিয়ে দিচ্ছে, ফলে স্থানীয় কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু ভিসা জালিয়াতিই নয়, মেডিকেয়ার, মাতৃত্বকালীন সেবা সহ বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ঠেকিয়ে প্রশাসন ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে বলেও দাবি করেন তিনি। ভ্যান্স অভিযোগ করেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা জালিয়াতি দমনে পর্যাপ্ত সহযোগিতা করছেন না। এই তদন্তকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ স্টেটে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যকার আদর্শিক পার্থক্য হিসেবে তুলে ধরেন ভ্যান্স। বর্তমান ডেমোক্রেটিক পার্টিকে নীতিবিচ্যুত দল হিসেবে অভিহিত করেন তিনি। নির্বাচনী জালিয়াতি রুখতে ডেমোক্র্যাটদের সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান ভ্যান্স। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্যান্স দাবি করেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের চুক্তি হওয়া সত্ত্বেও ইরান আবারও উস্কানিমূলক আচরণ শুরু করেছে। ভ্যান্স স্পষ্ট জানান, হরমুজ প্রণালীতে তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ সচল রাখতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। সেখানে ইরান কোনো বাধা সৃষ্টির চেষ্টা করলে আমেরিকাও কড়া জবাব দেবে। হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে আইসের গুলিতে মেক্সিকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে। বুধবার নিহত লরেঞ্জো সালগাদো আরাউহোর পরিবারের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং অভিবাসী অধিকার কর্মীরা যৌথভাবে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। আইস দাবি করেছে, মঙ্গলবার সকালে অভিযানের সময় লরেঞ্জো সালগাদো আরাউহো তার গাড়ি দিয়ে আইসের গাড়িতে ধাক্কা দেন এবং একজন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। আইসের ভাষ্য অনুযায়ী আত্মরক্ষার জন্য এক কর্মকর্তা গুলি চালালে লরেঞ্জো সালগাদো আরাউহো গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে রয়টার্স স্বাধীনভাবে তার অভিবাসন সংক্রান্ত অবস্থান বা ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করতে পারেনি। ঘটনার পর আইস জানায় তাদের তত্ত্বাবধায়ক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ওপর সম্ভাব্য হামলার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করবে FBI। That's how I want the world to know my father. Not as someone who got shot and killed, but as a family man, a man who understood that good things come to those who put in hard work. বুধবার সংবাদ সম্মেলনে নিহতের বড় ছেলে রোনালদো সালগাদো তার বাবাকে একজন পরিশ্রমী, পরিবারপ্রেমী এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে তার বাবা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বৈধ কর্ম অনুমতি পাওয়ার প্রক্রিয়ারও শেষ পর্যায়ে ছিলেন। Feared for his life as unmarked cars followed my dad, who only wanted to get back to work and back to us. রোনালদোর দাবি, তার বাবা বুঝতেই পারেননি যে তাকে অনুসরণ করা গাড়িগুলো আইসের, কারণ সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো স্পষ্ট চিহ্ন ছিল না। তিনি বলেন, যদি তার বাবা নিশ্চিত হতে পারতেন যে তাকে আইনশৃঙ্খলা বাহিনী থামাচ্ছে, তাহলে তিনি অবশ্যই নির্দেশ মেনে গাড়ি থামাতেন। সংবাদ সম্মেলনে উপস্থিত টেক্সাসের কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান। This is about a Houston family led by a father who has been here for 35 years. কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়া বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি এবং নিহত ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। We must have a hearing so that the public can see and hear as much evidence as is available. কংগ্রেসম্যান আল গ্রিন বলেন, ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বডি ক্যামেরা চালু ছিল কিনা তা প্রকাশ করা উচিত। ভবিষ্যতে সব অভিবাসন কর্মকর্তার জন্য কার্যকর বডি ক্যামেরা বাধ্যতামূলক করারও আহ্বান জানান তিনি। 2025 সালের জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর অভিবাসন অভিযান জোরদার হয়েছে। সেই সময় থেকে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে অন্তত 6 জন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।